আসসালামু আলাইকুম। এখন আমি ক্লাস 9-এর চতুর্থ অধ্যায় ইতিহাস শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ চ্যাপ্টারটি আলোচনা করব। ক্লাস 9-এর দ্বীপ প্রকাশন, শচীন্দ্রনাথ মণ্ডলের লেখা দ্বীপ প্রকাশন টেক্সট বই থেকে, শচীন্দ্রনাথ মণ্ডল দ্বীপ প্রকাশন বইটি থেকে আমি ইতিহাস চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ আলোচনা করব। শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ আলোচনা করব। এই চ্যাপ্টারটি তোমরা ভালোভাবে শুনে রেফারেন্স বই থেকে, অর্থাৎ গাইডলাইন মিশন স্কুলের ছাত্রছাত্রীদেরকে ছায়া পাবলিশার্সের রেফারেন্স বই ফলো করতে বলা হয়েছে। তো তোমরা সেই বইয়ের প্রশ্নগুলিকে ভালোভাবে লক্ষ্য করবে, তোমরা টেক্সটটাকে ভালোভাবে শোনো, ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ চতুর্থ অধ্যায় পড়ার আগে আমরা চ্যাপ্টারের নাম অনুযায়ী শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ সম্পর্কে কিছুটা আমরা ধারণা আগে জেনে নেব। শিল্প বিপ্লব কি? বিপ্লব কথার অর্থ হচ্ছে উন্নতি। এখানে বিপ্লব কথার অর্থ হচ্ছে কোনো জিনিসকে নতুনভাবে বা উন্নতভাবে সৃষ্টি করার জন্য যে প্রচেষ্টা, সেটাই হচ্ছে বিপ্লব। অর্থাৎ নতুনভাবে সৃষ্টি করার চেষ্টারই নাম হচ্ছে বিপ্লব। তো শিল্প মানে আমরা জানি ফ্যাক্টরিজাত ব্যাপার। তো শিল্প মানে বিভিন্ন প্রকার ফ্যাক্টরি তৈরি করে শিল্পের যে উন্নতি, সেই শব্দটাকে বলা হচ্ছে শিল্প বিপ্লব, অর্থাৎ শিল্পের উন্নতি। উপনিবেশবাদ কি? উপনিবেশ হচ্ছে, আমরা আগে জেনেছি, একটা দেশ নতুন দেশকে জানার এবং আবিষ্কার করার নেশায় এক দেশ থেকে আর এক দেশে তারা জাহাজের মাধ্যমে বা ঘোড়ার পিঠে চেপে বা যেভাবে হোক এক দেশ থেকে তারা আর এক দেশে গিয়ে সেখানে কি করেছে? সেখানে তারা ব্যবসা বাণিজ্য করতে গিয়েছে। তো এই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তারা সেই জায়গায় পরবর্তীকালে ধীরে ধীরে সেখানে শাসন শুরু করে দেয়। পরে সেই দেশটা তাদের একটা ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্র হয়ে আত্মপ্রকাশ করে। সেই দেশটাকে বলা হয় উপনিবেশ। আর সাম্রাজ্যবাদ কি? যখন ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সেই দেশটাকে পুরো দখল করে নিল এবং সেই দেশে নিজেদের শাসন প্রতিষ্ঠা করলো, তখন সেটা হয়ে গেল সাম্রাজ্যবাদ। অর্থাৎ সেই দেশটা এবং পার্শ্ববর্তী আরও অনেক দেশকে দখল করার যে চেষ্টা, সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ, অর্থাৎ সাম্রাজ্য দখলের যে প্রচেষ্টা। আর উপনিবেশ হচ্ছে ব্যবসা বাণিজ্য করার জন্য যখন একটা দেশে গিয়ে সেখানে ব্যবসা বাণিজ্য শুরু করা, পরবর্তীকালে সেখানে তোমার ধীরে ধীরে শাসন প্রতিষ্ঠা করার চেষ্টার নামই হচ্ছে সাম্রাজ্যবাদ। তো ভূমিকায় আমরা জানব শিল্প বিপ্লবের ফলে জন্ম নেয় পুঁজিপতি শ্রেণী। শিল্প বিপ্লবের ফলে জন্ম নেয় পুঁজিপতি শ্রেণী মানে কি? সমাজে যখন শিল্প গড়ে উঠলো, ফ্যাক্টরি গড়ে উঠলো, তখন মানুষ কাজকর্ম পেল, মানুষ রোজগার পেল, মানুষের হাতে দুটো পয়সা এলো। যারা ফ্যাক্টরি তৈরি করলো তাদের হাতে প্রচুর পয়সা এলো। এইভাবে যারা শিল্পের মালিক হলো তাদের হাতে প্রচুর পয়সা এলো। ফলে সমাজে তৈরি হলো পুঁজিপতি শ্রেণী, অর্থাৎ বড় লোক। পুঁজিপতি শ্রেণী অর্থাৎ বড় লোক। তারা প্রচুর মুনাফা লাভের জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে উপনিবেশ গড়ে তুলতে তৎপর হয়ে উঠল। তাদের হাতে যখন পয়সা এলো, যে সমস্ত মানুষগুলোর হাতে পয়সা এলো তারা হয়ে গেল পুঁজিপতি। আর তারা সমাজে আরও বিভিন্ন জায়গায় সাম্রাজ্য বিস্তার করার জন্য বা আরও বিভিন্ন জায়গায় তারা রোজগার করার জন্য, মুনাফা লাভের জন্য তারা এগিয়ে চলল। এরাই হচ্ছে পুঁজিপতি। তাহলে আমরা দেখছি যে শিল্প বিপ্লব হচ্ছে এটাই, যে শিল্প বিপ্লবের ফলে সমাজে পুঁজিপতি শ্রেণীর অর্থাৎ বড় লোকের উদ্ভব হলো, অর্থাৎ বড় লোকের সৃষ্টি হলো বেশি। মানুষের হাতে পয়সা এলো, যারা শিল্প ফ্যাক্টরি তৈরি করতে লাগলো তাদের হাতে প্রচুর পয়সা এলো। তারা
আরও মুনাফা লাভের জন্য, অর্থাৎ আরও লাভ করার জন্য তারা কি করতে লাগলো, তারা বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় তারা উপনিবেশ গড়ে তুলতে লাগলো। অর্থাৎ সেই শিল্পজাত দ্রব্যগুলোকে তারা সেই সমস্ত জায়গায় উৎপন্ন দ্রব্যগুলিকে বিক্রি করার জন্য বা আরও নানা উদ্দেশ্য নিয়ে তারা উপনিবেশ গড়ে তুলতে লাগলো। তো তারা সাধারণত দুটি কারণের জন্য তারা উপনিবেশ গড়ে তুলতে চেষ্টা করেছিল। দুটি কারণের জন্য। প্রথম কারণটা হচ্ছে, এক, তারা চেয়েছিল যে শিল্পের জন্য যে কাঁচামাল দরকার, শিল্পের কাঁচামাল বলতে কি বোঝায়, কোনো একটা ফ্যাক্টরিতে কোনো জিনিস তৈরি করতে যে মালটা দরকার সেটা হচ্ছে কাঁচামাল। যেমন পাটের জিনিস তৈরি করতে পাট দরকার, কাপড়ের জিনিস তৈরি করতে তন্তু দরকার, তুলো দরকার, কার্পাস দরকার। তো তারা চেয়েছিল যে উপনিবেশগুলিকে দখল করে সেখান থেকে কাঁচামাল সংগ্রহ করা এবং চড়া দামে, অর্থাৎ বেশি দামে নিজের উৎপন্ন সেই দ্রব্যগুলিকে সেই উপনিবেশে বিক্রি করা। এই দুটি কারণের জন্য তারা উপনিবেশ দখলের দিকে তারা জোরদার দেয়। তো ইউরোপের শিল্প উন্নত দেশগুলো যারা ছিল, এই উদ্দেশ্য ছিল সবথেকে ইউরোপ মহাদেশের বেশি। তো ইউরোপের যে শিল্প উন্নত দেশগুলো ছিল তারা সবথেকে বেশি চেষ্টা করেছিল উপনিবেশ গড়ে তোলার জন্য, এবং উপনিবেশ গড়ে তোলার লড়াইয়ে তারা সবথেকে বেশি অংশগ্রহণ করেছিল। তো শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক রয়েছে। এটা আমরা কখনো অস্বীকার করতে পারি না। কারণ শিল্প বিপ্লব অর্থাৎ শিল্পের উন্নতির ফলে মানুষ উপনিবেশ গড়ে তোলার চেষ্টা করে, এবং উপনিবেশ গড়ে তোলার সময় তারা চেয়েছিল যে উপনিবেশ গড়ে তোলার উদ্দেশ্য ছিল সেখান থেকে কাঁচামাল সংগ্রহ করে ফ্যাক্টরিতে ব্যবহার করা এবং সেই মালকে চড়া দামে বাজারে বিক্রি করাটা হচ্ছে তাদের উদ্দেশ্য। তাহলে শিল্প বিপ্লব প্রথমে তারা ফ্যাক্টরিজাত দ্রব্য উৎপন্ন করলো, অর্থাৎ ফ্যাক্টরি উৎপন্ন করলো, শিল্প কারখানা উৎপন্ন করলো। তারপর হচ্ছে উপনিবেশ, কাঁচামাল সংগ্রহ করা এবং সেই উৎপন্ন মালকে বিক্রি করার জন্য তারা উপনিবেশ অর্থাৎ বিভিন্ন দেশে একটা জায়গা দখলের একটা ব্যবস্থা করতে লাগলো। তারপর হচ্ছে সাম্রাজ্যবাদ যখন উপনিবেশে জায়গায় তারা ব্যবসা বাণিজ্য করতে লাগলো, তখন তারা চেষ্টা করতে লাগলো কিভাবে সেই দেশে তারা সাম্রাজ্য বা শাসন চালাতে পারে, তাহলে সেই দেশটা পুরোপুরি তাদের কন্ট্রোলে চলে আসবে। তো এই সাম্রাজ্যবাদকে হাতিয়ার করে অর্থাৎ সাম্রাজ্যবাদ গড়ে তোলার জন্য ইউরোপ মহাদেশের বহু দেশ সামরিক শক্তি প্রয়োগ করে, অর্থাৎ সৈন্যবাহিনী প্রয়োগ করে এশিয়া মহাদেশ এবং আফ্রিকা মহাদেশের বিভিন্ন জায়গায় তারা সাম্রাজ্য গড়ে তুলেছিল। এশিয়া মহাদেশ এবং আফ্রিকা মহাদেশের বিভিন্ন জায়গায় তারা সাম্রাজ্য গড়ে তুলেছিল। আমেরিকায় গড়ে ওঠে ডলার সাম্রাজ্যবাদ তথা নয়া সাম্রাজ্যবাদ। ইউরোপীয় সাম্রাজ্যবাদের প্রথম শর্ত ছিল আর্থিক স্বার্থসিদ্ধি, অর্থাৎ ইউরোপ মহাদেশের সাম্রাজ্যবাদ গড়ে তোলার প্রধান উদ্দেশ্যই ছিল যে আর্থিকভাবে নিজের দেশকে উন্নত করা, অর্থাৎ সেই সমস্ত দেশকে ব্যবসা বাণিজ্য করে হোক, লুটপাট করে হোক, নিজের দেশকে আর্থিকভাবে উন্নত করা, সেই সমস্ত দেশ থেকে সম্পত্তি আনা। অর্থাৎ এখানে আমরা যদি বলি তো শিল্প বিপ্লবের যে সূত্রটি আমরা পাই সেটা হচ্ছে, প্রথমে শিল্প বিপ্লব তৈরি করার পর ভৌগোলিক আবিষ্কার, অর্থাৎ বিভিন্ন দেশ, অর্থাৎ বিশেষ করে ইউরোপীয় দেশ ভৌগোলিক আবিষ্কার, অর্থাৎ সন্ধানে বেরিয়ে গেল যে বিশ্বের আর কোথায় কোথায় এমন কোনো দেশ আছে যে দেশে কোনো মানুষ, উন্নত দেশ এখনও বা ইউরোপের মতো দেশ এখনও পৌঁছাতে পারেনি। তাই তারা ভৌগোলিক আবিষ্কার, বিভিন্ন দেশ তারা কী করতে লাগলো, খুঁজতে লাগলো। উপনিবেশ বিস্তার, যেই তারা একটা নতুন দেশ পেয়ে গেল, সেখানে দেখলো যে অন্য কোনো দেশ আর প্রবেশ করতে পারেনি, সেখানকার মানুষগুলো বোকা, সহজেই সেখানে ব্যবসা বাণিজ্য করা যাবে, সেখানে তখন তারা উপনিবেশ বিস্তার করতে লাগলো। তারপরে কি, শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ, সেই সমস্ত জায়গা থেকে তারা শিল্পের যে প্রয়োজনীয় কাঁচামালগুলো দরকার সেগুলো বিভিন্ন উপায়ে নানা কৌশলে তারা সেখান থেকে আনতে লাগলো। শিল্প বিপ্লব, তারপরে তারা নিজের দেশে সেগুলো শিল্পের কাজে লাগিয়ে দিল। শিল্পজাত পণ্য বিক্রির বাজার দখলের প্রতিদ্বন্দ্বিতা, তারপরে কি, সেই সমস্ত উৎপন্ন শিল্পগুলিকে বিক্রি করার জন্য তারা বাজার খুঁজতে লাগলো। বিশেষ করে ইউরোপের যে সমস্ত দেশগুলো ছিল তারা বিভিন্ন জায়গায়, ইংল্যান্ড, পর্তুগিজ, এরা বিভিন্ন জায়গায় তারা বাজার খুঁজতে লাগলো যে তাদের উৎপন্ন দ্রব্যকে তারা কোন কোন জায়গায় বিক্রি করবে। বিক্রি করার জন্য তারা বাজার খুঁজতে লাগলো। ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই, তারপরে ইউরোপ মহাদেশেরই বিভিন্ন দেশের মধ্যে লড়াই লেগে গেল যে কে কোন দেশটাকে দখল করবে, এই নিয়ে তাদের মধ্যে একটা লড়াই লেগে গেল। শিল্প বিপ্লবের ফলে আধুনিক মরণাস্ত্র উৎপাদন আমদানি শুরু হলো। এই শিল্প বিপ্লবের ফলে যখন বাজার দখলের একটা লড়াই চলে এলো, তখন মানুষ মরণাস্ত্র তৈরি করতে লাগলো, অর্থাৎ মানুষ মারার অস্ত্র। কেন? কারণ যে উপনিবেশ দখলের জন্য তারা নিজেদের মধ্যে লড়াই করবে, এই লড়াইয়ের জন্য তারা বিভিন্ন দেশ থেকে মরণাস্ত্র অর্থাৎ অস্ত্র আমদানি করতে লাগলো, অস্ত্র কিনা বেচা করতে লাগলো।
বিভিন্ন দেশের মধ্যে লড়াই ও মারণাস্ত্র প্রয়োগ, এক দেশ আর এক দেশের মধ্যে লড়াই শুরু করে দিল। এরই প্রথম আমরা প্রতিক্রিয়া যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। এইভাবে শিল্প বিপ্লবের মাধ্যমে উপনিবেশ গঠনের কম্পিটিশনে মানুষের মধ্যে যে লড়াই শুরু হয়ে গেল সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। তো এই হচ্ছে শিল্প বিপ্লব থেকে সাম্রাজ্যবাদ পর্যন্ত যে বিভিন্ন প্রকার তথ্য, বিভিন্ন প্রকার যে পয়েন্ট, সেটা আমি আলোচনা করলাম। এখন আমরা জানবো শিল্প বিপ্লব আসলে কি। এখন আমরা এই যে শিল্প বিপ্লবের কথা বললাম, তো এখন আমরা জানবো যে শিল্প বিপ্লব জিনিসটা আসলে কি। শিল্প বিপ্লব বলতে বোঝায় শিল্পক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন। শিল্পক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন অর্থাৎ শিল্পের উন্নতি হলো শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব হলো অর্থাৎ হাতের পরিবর্তে হস্তচালিত যন্ত্রের পরিবর্তে, অর্থাৎ হাতে চালানো যন্ত্রের পরিবর্তে বা হাতের পরিবর্তে বাষ্পচালিত, তখনকার সময় জলের বাষ্পকে কাজে লাগিয়ে যন্ত্র ব্যবহার করা হতো। তো বাষ্পচালিত শক্তির দ্বারা যন্ত্রকে কাজে লাগিয়ে উৎপন্ন দ্রব্যেরই নাম হচ্ছে শিল্প বিপ্লব। তাহলে শিল্প বিপ্লব বলতে কি বোঝায়? শিল্প বিপ্লব বলতে সাধারণ অর্থে বোঝায় কুটির শিল্পের পরিবর্তে অর্থাৎ হস্তচালিত যন্ত্রশিল্পের পরিবর্তে জলীয় বাষ্পর সাহায্যে যন্ত্রের মাধ্যমে কোনো দ্রব্য উৎপন্ন করাই হচ্ছে শিল্প বিপ্লব। অর্থাৎ হস্তজাত দ্রব্যগুলোকে বাদ দিয়ে যন্ত্রের দ্বারা উৎপন্ন ব্যবস্থা হচ্ছে শিল্প বিপ্লব। এখন প্রশ্ন হলো যে শিল্প বিপ্লব কথাটি আমরা যে পড়ছি, এই শিল্প বিপ্লবের সঙ্গে আসলে কি। তো শিল্প বিপ্লব সম্পর্কে আমরা এইটুকুই ধারণা রাখতে পারি, শিল্প বিপ্লব হলো হস্তচালিত যন্ত্রের পরিবর্তে উন্নত ধরনের জলীয় বাষ্পের দ্বারা চালিত যন্ত্রের ব্যবহার করে শিল্পের উন্নতি ঘটানোই হচ্ছে শিল্প বিপ্লব। কিন্তু এক একজন বিশেষজ্ঞ বা এক একজন ঐতিহাসিক এক এক রকমভাবে শিল্প বিপ্লবের সংজ্ঞা দিয়েছেন। যেমন আমরা যদি বলি ঐতিহাসিক H.A.L. ফিশার তিনি বলেছেন দৈহিক শ্রমের পরিবর্তে অর্থাৎ শারীরিক শ্রমের পরিবর্তে যন্ত্রের মাধ্যমে শ্রম দেওয়া, শারীরিক শ্রমের পরিবর্তে যন্ত্রের মাধ্যমে শ্রম দিয়ে দ্রব্য উৎপন্ন করাই হচ্ছে শিল্প বিপ্লব। অন্যদিকে বিখ্যাত ফরাসি নেতা অগাস্তি ব্ল্যাঙ্কি 1773 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেছিলেন। ফরাসি শ্রমিক, তিনি ছিলেন একজন ফরাসি শ্রমিক নেতা, যিনি ছিলেন অগাস্তি ব্ল্যাঙ্কি। 1737 সালে তিনি প্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেছিলেন। স্যার আর্নল্ড টয়েনবি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দেওয়ার সময় শিল্প বিপ্লব কথাটি তিনি প্রথম বুদ্ধিজীবীদের অর্থাৎ জ্ঞানী মানুষ অর্থাৎ শিক্ষিত মানুষদের সামনে শিল্প বিপ্লব কথাটি তুলে ধরেছিলেন স্যার আর্নল্ড টয়েনবি। তো প্রথম কথাটি ব্যবহার করেছিলেন কে? অগাস্তি ব্ল্যাঙ্কি, কিন্তু শিক্ষিত মানুষের মধ্যে কথাটাকে তুলে ধরেছিলেন স্যার আর্নল্ড টয়েনবি। কোথায়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দেওয়ার সময়। তিনি শিল্প বিপ্লবকে একটি যুগান্তকারী ঘটনা হিসাবে তুলে ধরেছিলেন। তিনি শিল্প বিপ্লবের যে বৈশিষ্ট্য, শিল্প বিপ্লবের যে গুরুত্ব, শিল্প বিপ্লবের যে ভূমিকা, সেটাকে তিনি তুলে ধরেছিলেন। তবে কার্লটন হেইজ মনে করেন শিল্প বিপ্লবকে শিল্প বিপ্লব না বলে শিল্প বিবর্তন বলা সব থেকে বেশি বেটার হবে। কেন? কারণ তার মতে মনে হয়েছে শিল্প বিপ্লব খুব ধীর গতিতে হয়েছে, শিল্প বিপ্লব খুব স্পিড হয়নি, ধীর গতিতে হয়েছে। তার বিবর্তন মানে হচ্ছে ধীরে ধীরে ঘটা। তার জন্য তিনি অর্থাৎ কার্লটন হেইজ শিল্প বিপ্লবকে ধীর গতি সম্পন্ন একটি প্রক্রিয়া বলেছেন, তো যাই হোক, আমরা এইটুকুই বলতে পারি অগাস্তি ব্ল্যাঙ্কি 1737 খ্রিস্টাব্দে প্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেছিলেন। এক একজন এক এক রকমভাবে শিল্প বিপ্লবের সংজ্ঞা দিয়েছেন, তো আমি বর্ণনা করলাম। এখন হচ্ছে শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য কি, প্রশ্ন আসে। শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য আমরা এইটুকুই বলবো, কুটির শিল্পের পরিবর্তে কিসের ব্যবহার? জলীয় বাষ্পচালিত যন্ত্রের ব্যবহার। 2 নম্বর কি? কৃষিভিত্তিক অর্থনীতিকে শিল্পভিত্তিক ও পুঁজিবাদী অর্থনীতিতে পরিণত করা। অর্থাৎ জমিতে যে ফসল উৎপন্ন হয় সেই ফসলকে
ফ্যাক্টরির মাধ্যমে, অর্থাৎ জমিতে ধান হলো, সেই ধানটাকে কি করে রাইস মিলে পাঠিয়ে চাল করা যাবে। অর্থাৎ জমিতে তুলো হলো, সেই তুলোটা থেকে কি করে কাপড় করা যাবে। জমিতে পাট হলো, সে পাটটা থেকে কি করে পাটজাত দ্রব্য করা যাবে। অর্থাৎ কৃষিজ ফসলকে অর্থনীতি এবং পুঁজিপতিতে পরিণত করা, এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শহরমুখীনতা শিল্প বিপ্লবের আরও একটি বৈশিষ্ট্য। অর্থাৎ কৃষিজ ফসল অর্থাৎ গ্রামীণ অর্থনীতিকে কি করে শহর অর্থনীতিতে পরিণত করা, গ্রামীণ অর্থনীতিকে শহর অর্থনীতিতে পরিণত করা। আমরা জানি শিল্প সাধারণত শহরাঞ্চলে বেশি গড়ে ওঠে। 4 নম্বর হচ্ছে শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে কৃষি ও কারিগরি ক্ষেত্রে বিপ্লব আনা। শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে কৃষির উন্নতি ঘটানো এবং কারিগরি অর্থাৎ কারিগরি ব্যবস্থাকে উন্নত করা। শিল্প বিপ্লব হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া, যেটি প্রথম শুরু হয়েছিল ইংল্যান্ডে। প্রথম শুরু হয়েছিল কোথায়? প্রথম শুরু হয়েছিল ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হলেও চরম উন্নতির কাল নিয়ে টয়েনবি বলেন 1760 খ্রিস্টাব্দে, ফিলিস ডন বলেন 1760 থেকে 80 খ্রিস্টাব্দে, ডব্লিউ রস্টো বলেন 1783 থেকে 1830 খ্রিস্টাব্দে। অর্থাৎ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল, অর্থাৎ টেক অফ স্টেজ অর্থাৎ ফার্স্ট স্টেজ, শিল্প বিপ্লবের ফার্স্ট স্টেজ শুরু হয়েছিল ইংল্যান্ডে। শিল্প বিপ্লবের ফার্স্ট স্টেজ শুরু হয়েছিল ইংল্যান্ডে, কিন্তু এর চর্চা শুরু হয়েছিল অনেক দেরিতে। অর্থাৎ 1760 খ্রিস্টাব্দে টয়েনবি এর সম্পর্কে বলেছিলেন, ফিলিস ডিন বলেছিলেন 1760 থেকে 1780 খ্রিস্টাব্দে, ডব্লিউ রস্টো বলেছিলেন 1783 থেকে 1830 খ্রিস্টাব্দে। তো আমরা এইটুকুই জানলাম যে শিল্প বিপ্লব প্রথম ইংল্যান্ডেই শুরু হয়েছিল। তো কোন সময় কোথায় শিল্প বিপ্লব শুরু হয়েছিল আমি মোটামুটি বলে দিলাম। এবার পয়েন্টে আমরা বলবো যে কোন সময় কোথায় কোথায় শিল্প বিপ্লব শুরু হয়েছিল। 1760 খ্রিস্টাব্দ থেকে 1790 খ্রিস্টাব্দের মধ্যে শিল্প বিপ্লবের সূচনাকাল, অর্থাৎ এই সময়ের মধ্যে শিল্প বিপ্লব ঘটেছিল। কিন্তু প্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেছিলেন সমাজতন্ত্রবিদ অর্থাৎ ফরাসি শ্রমিক নেতা অগাস্তে ব্ল্যাঙ্কি 1737 সালে প্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেছিলেন। ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি বলেন ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়েছিল প্রথম 1740 থেকে 1760 খ্রিস্টাব্দে, 1740 থেকে 1760 খ্রিস্টাব্দে। তো এই সময়টাকেই শিল্প বিপ্লবের সূচনাকাল বলা হয়, অর্থাৎ প্রথম পর্যায়ে। কিন্তু যে হবসবম বলেছেন ইংল্যান্ডের দ্বিতীয় পর্যায়ের শিল্প বিপ্লব শুরু হয়েছিল 1840 থেকে 1895 খ্রিস্টাব্দে। ফ্রান্সের শিল্প বিপ্লবের প্রকৃত উত্তরণকাল হলো সম্রাট তৃতীয় নেপোলিয়নের সময়। অর্থাৎ ফ্রান্সের শিল্প বিপ্লব শুরু হয়েছিল, তোমরা তৃতীয় নেপোলিয়নের নাম শুনেছো ফরাসি বিপ্লবের সময়, ফরাসি বিপ্লব চ্যাপ্টারে। তো ফ্রান্সের শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের সময়, অর্থাৎ তার রাজত্বকালে। মার্কিন অর্থনীতিবিদ ডার্নহাম বলেন 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা কংগ্রেসের সময়, তোমরা ভিয়েনা কংগ্রেসের কথা পড়েছো, 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা কংগ্রেসের সময় 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব, অর্থাৎ ফ্রান্সের যে ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের শিল্প বিপ্লব ঘটে। অর্থাৎ 1848 সালে ফ্রান্সে যখন ফেব্রুয়ারি বিপ্লব শুরু হয়, সে ফেব্রুয়ারি বিপ্লবের সময় শিল্প বিপ্লব ঘটেছিল। 1875 খ্রিস্টাব্দে তৃতীয় ফরাসি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, আর তারপরে 1875 সালে ফ্রান্সের তৃতীয় ফরাসি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তোমরা ফরাসি বিপ্লব চ্যাপ্টারে পড়েছো। জার্মানিতে শিল্প বিপ্লব শুরু হয়েছিল ফ্রান্সের অনেক দেরিতে। জার্মানিতে শিল্প বিপ্লব শুরু হয়েছিল ফ্রান্সের অনেক দেরিতে। 1819 খ্রিস্টাব্দে ফ্রান্সে 1819 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া বাদে জার্মানির প্রায় 18টি রাজ্যে, জার্মানির যতগুলো রাজ্য ছিল তার মধ্যে অস্ট্রিয়াটি বাদে বাকি 18টি রাজ্যে জোলভারেন নামে শুল্ক সংঘ, ছোট প্রশ্ন আছে জোলভারেন কি? জোলভারেন হচ্ছে যে একটা শুল্ক সংঘ, অর্থাৎ ট্যাক্স আদায়ের একটা জায়গা, ট্যাক্স আদায়ের একটা সংস্থা। তো জোলভারেন নামে শুল্ক সংঘের উদ্যোগে জার্মানিতে শিল্প বিপ্লব শুরু হয়। এই জোলভারেন সংঘটির মাধ্যমেই প্রথম জার্মানিতে শিল্প বিপ্লব শুরু হয়েছিল। অর্থাৎ জার্মানিতে শিল্প বিপ্লব শুরু হয় ফ্রান্সের অনেক পরে। তবে জার্মানিতে শিল্প বিপ্লব স্বর্ণযুগ এসেছিল 1870 খ্রিস্টাব্দে বিসমার্কের উদ্যোগে। কিন্তু জার্মানিতে শিল্প বিপ্লবের সবচেয়ে বেশি উন্নতি হয়
বিসমার্কের আমলে। বিসমার্ক একজন জার্মানির শাসক ছিলেন। তিনি রক্ত ও লৌহনীতির পরিবর্তে কয়লা ও লৌহনীতি গ্রহণ করে শিল্প বিপ্লবের সূচনা করেন। রক্ত ও লৌহনীতি মানে কি? অর্থাৎ রক্ত এবং তরবারির দ্বারা সাম্রাজ্য বাদ দিয়ে তিনি পরবর্তীকালে কয়লা এবং লোহা, অর্থাৎ কয়লা এবং রক্ত আর লোহা মানে কি? যুদ্ধের মাধ্যমে সাম্রাজ্য দখল। কিন্তু তিনি পরে চেয়েছিলেন কয়লা ও লোহা, অর্থাৎ কয়লাকে কাজে লাগিয়ে ও লোহাকে কাজে লাগিয়ে তিনি শিল্প বিপ্লবের সূচনা করেছিলেন। আর রাশিয়াতে শিল্প বিপ্লব শুরু হয়েছিল, যার আলেকজান্ডার প্রথম শুরু করলেও দ্বিতীয় আলেকজান্ডারের সময় এর উন্নতি বেশি শুরু হয়েছিল। রাশিয়াতে শিল্প বিপ্লব শুরু হয়েছিল প্রথম আলেকজান্ডারের সময়, কিন্তু দ্বিতীয় আলেকজান্ডার অর্থাৎ 1855 থেকে 81 সালের সময় সব থেকে বেশি উন্নতি লাভ করেছিল। যার দ্বিতীয় নিকোলাস 1894 থেকে 1903-এ শিল্প বিপ্লবের ব্যাপারে আরও বেশি উৎসাহী হয়েছিলেন। তো প্রথম আলেকজান্ডারের সময় শিল্প বিপ্লবের শুরু হয়, দ্বিতীয় আলেকজান্ডারের সময় উন্নতি লাভ করে, আর চরম উন্নতি লাভ করে যার দ্বিতীয় নিকোলাসের সময়, সেটা ছিল 1849 থেকে 1903 সাল রাশিয়াতে। এছাড়াও ইউরোপের আরও অন্যান্য যে দেশগুলো রয়েছে, যেমন বেলজিয়ামে 1835 সালে, উত্তর ইটালির পিয়েডমেন্টে 1850 সালে, 1870 খ্রিস্টাব্দে সুইডেনে এবং 19 শতকে স্পেন, পোল্যান্ড, হল্যান্ড, অস্ট্রিয়া, বোহেমিয়া ইত্যাদি স্থানে শিল্প বিপ্লব ঘটে। এইগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এখানে কোনো ফর্মুলা নেই যে তোমরা সেই ফর্মুলা দেখে বা ফর্মুলা শুনে মুখস্থ করবে। হেয়ার ইজ নো এনি ফর্মুলা, এখানে কোনো ফর্মুলা নেই। তোমাদেরকে একদম পুরোপুরি মুখস্থ করতে হবে ইউরোপের কোন দেশে, কোথায়, কখন, কিভাবে শিল্প বিপ্লব ঘটেছে। তোমাদেরকে এগুলো মুখস্থ করতে হবে। কোন সময় কোথায় কোথায় শিল্প বিপ্লব ঘটেছিল এটা আমি আলোচনা করলাম। এবার আমি আলোচনা করব ইংল্যান্ডে শিল্প বিপ্লব আগে হয়েছিল আর ইউরোপ মহাদেশের অন্যান্য দেশগুলোতে কোনো কোনো জায়গায় দেরিতে হয়েছিল। এইগুলো সম্পর্কে এবার আমরা আলোচনা করব। তাহলে ইংল্যান্ড ও ইউরোপীয় মহাদেশের শিল্প বিপ্লব, ইংল্যান্ডে কী রকম শিল্প বিপ্লব ঘটেছিল আর ইউরোপ মহাদেশের অন্যান্য যে দেশগুলোতে শিল্প বিপ্লব ঘটেছিল সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো ইউরোপের অন্যান্য দেশ যেমন ফ্রান্স, ইউরোপ মহাদেশের অন্যান্য দেশ যেমন ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া, এই দেশগুলো অপেক্ষা ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়েছিল প্রথম এবং ব্যাপকভাবে। ক্রপস, ঐতিহাসিক ক্রপস বলেছেন, বহির্বাণিজ্য অর্থাৎ বিদেশের বাইরের দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য, জনসংখ্যা অন্যান্য সম্ভাবনা ফ্রান্সে থাকলেও জার্মানি লোহা ও কয়লা খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। অর্থাৎ বলছে ফ্রান্স তো বিশ্বের বহু দেশের সঙ্গে ফ্রান্সের যোগাযোগ ছিল, তার জনসংখ্যাও ভালো ছিল, তার অন্যান্য সম্ভাবনা অনেক ছিল, জার্মানির কাছে লোহা ছিল, কয়লা ছিল, কিন্তু তারা শিল্প বিপ্লবটাকে আগে না তৈরি করতে পারে ইংল্যান্ডে কেন ঘটলো? তো ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের কারণ কি? প্রশ্ন আসে পরীক্ষায়, ভালো করে শোনো। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব কেন হয়েছিল? কয়েকটি বিশেষ কারণের জন্য ইংল্যান্ডের শিল্প বিপ্লবটা আগে ঘটেছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। কয়েকটি বিশেষ কারণের জন্য ইংল্যান্ডে শিল্প বিপ্লবটি আগে ঘটেছে বলে ঐতিহাসিকরা মনে করেন। প্রথম হচ্ছে তৎকালীন ইংল্যান্ডের উদারপন্থী, উদার কথার অর্থ হচ্ছে যার মন খুব ভালো, উদারপন্থী হুইগ দল সরকার গঠনের পর শিল্প বাণিজ্যের সম্প্রসারণে যত্নবান ছিল। সেই সময় ইংল্যান্ডে হুইগ দল একটা পার্টি, এরা সরকার গঠন করেছিল, মানে এদের সরকার ছিল, আর এরা ছিল খুব উদারপন্থী এবং এরা চাইতো যে শিল্প বাণিজ্যতে দেশ খুব উন্নত হোক, মানুষ দুটো পয়সা করে খাক। ঐতিহাসিক ম্যাক্স ওয়েবার মনে করেন পিউরিটান ও ক্যালভিনপন্থী ধর্মনেতারা পুঁজিবাদের প্রসারে কলকারখানার বিকাশের পক্ষে ছিলেন। অন্যদিকে ঐতিহাসিক ম্যাক্স ওয়েবার বলেছেন তখন ইংল্যান্ডে পিউরিটান ও ক্যালভিনপন্থী নামে দুটো গ্রুপ ছিল, ধর্মীয় গ্রুপ খ্রিস্টানদের। পিউরিটান ও ক্যালভিনপন্থী খ্রিস্টানদের দুটো গ্রুপ ছিল। এই ধর্মনেতারা চাইতো যে পুঁজিবাদের প্রসার ঘটুক, পুঁজিবাদ অর্থাৎ দেশ বড়লোক হওয়ার জন্য তারা শিল্প বিপ্লবের পক্ষে ছিলেন। ইংল্যান্ডের সমাজ ছিল গতিশীল এবং শ্রেণী বৈষম্য অপেক্ষাকৃত কম,
অর্থাৎ ইংল্যান্ডের সমাজ ছিল খুব গতিশীল, মানে এরা খুব স্পিডে কাজ করতো। স্পিডে কাজ মানে কি, এদের ব্রেন খুব তীক্ষ্ণ ছিল, এবং এরা চাইতো কি, এরা চাইতো যে সবসময় দেশ উন্নত লাভ করুক। আর এদের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য ছিল না, অর্থাৎ এদের মধ্যে কোনো নিজেদের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য অর্থাৎ ভেদাভেদ, কোনো রকম জাতপাত জাত ভেদাভেদ এদের মধ্যে ছিল না, নিজেদের মধ্যে কোনো সংগ্রাম এদের মধ্যে ছিল না। তারপরে কি, তারপরে হচ্ছে তোমার ইংল্যান্ড সরকার বণিক ও শিল্পপতিদের যেভাবে উৎসাহ স্বাধীনতা দিয়েছিলেন, ফ্রান্স বা অন্যান্য দেশের সরকার সেভাবে উৎসাহ দিতেন না। ইংল্যান্ডের সরকার বণিক অর্থাৎ ব্যবসায়িকদেরকে এবং শিল্পপতিদেরকে অর্থাৎ যারা শিল্প গড়ে তুলতে পারবে তাদেরকে উৎসাহ দিতেন যে তোমরা ব্যবসা বাণিজ্য শুরু করো, আমরা তোমাদের পাশে আছি, তোমরা ব্যবসা বাণিজ্য শুরু করো, তোমাদের পাশে সরকার আছে। এই উৎসাহের জন্য বণিকরা, মানে সরকার পাশে থাকা মানে কি, তোমাদেরকে লোন দেবো, আর্থিক সাহায্য করবো, যা দরকার তা করবো, তোমরা শুরু করো। তো এগুলোর জন্য তারা কি করে, এগুলোর জন্য তারা ব্যবসা বাণিজ্য শুরু করে দেয়, অর্থাৎ শিল্প শুরু করে দেয়। ইংল্যান্ডে রাজনৈতিক ও প্রশাসনিক স্থায়িত্ব এবং অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য অন্যান্য দেশ অপেক্ষা বেশি ছিল। ইংল্যান্ডের রাজনৈতিক ব্যবস্থা খুব ভালো ছিল, শাসন ব্যবস্থা খুব ভালো ছিল, তাদের অর্থনৈতিক ব্যবস্থা খুব ভালো ছিল। ইংল্যান্ডের অক্সফোর্ডের খাল, বার্মিংহাম খাল ইত্যাদি 2000 মাইল জলপথের সাহায্যে স্টিম ও ইঞ্জিনের দ্বারা সুলভে কয়লা ও লৌহ শিল্পাঞ্চল পাঠানো সহজ ছিল। এখানে ইংল্যান্ডের দুটো খাল ছিল, অক্সফোর্ড খাল এবং বার্মিংহাম খাল। এই দুটো খালের মাধ্যমে জলপথের দ্বারা প্রায় 2000 মাইল জলপথের সাহায্যে কয়লা নিয়ে এসে স্টিম ও ইঞ্জিনের সাহায্যে লৌহ শিল্পাঞ্চলে পাঠানো সহজ হতো। এখানে এই জলপথের মাধ্যমে কয়লা নিয়ে এসে। উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরের সংযোগস্থলে ইংল্যান্ড অবস্থিত ছিল। উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরের মিডিলে ছিল ইংল্যান্ড, ফলে জলপথের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতে এদের কোনো অসুবিধা ছিল না। এই সমস্ত কারণগুলোর জন্য ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল। মৌলিক কারণ, প্রধান কারণগুলো কী ছিল? এই যে কারণগুলো বললাম এতক্ষণ পর্যন্ত ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটার, এগুলো ছিল কিন্তু সাধারণ কারণ। এবার হচ্ছে মৌলিক কারণ, যেটা হচ্ছে মেন কারণ। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব গড়ে ওঠার পেছনে যেগুলো প্রধান কারণ ছিল, সুলভ শ্রমিক শিল্প বিপ্লবে সাহায্য করেছিল। এখানকার শ্রমিক খুব সস্তা, মানে এখানে শ্রমিক পাওয়া যেত। 2, মূলধনের প্রাচুর্য, এদের টাকা পয়সা ছিল খুব প্রচুর। 3, কৃষিক্ষেত্রে বিপ্লব, অর্থাৎ এদের চাষবাসে এরা খুব উন্নত ছিল। ইংল্যান্ডে প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর, অর্থাৎ কয়লা, লোহা, টিন, তামা প্রচুর পরিমাণে ইংল্যান্ডে পাওয়া যেত। 5, ঔপনিবেশিক বাজার, শিল্পজাত দ্রব্য বিক্রির ক্ষেত্রে ইংল্যান্ডকে বিশেষভাবে সাহায্য করেছিল। ইংল্যান্ড বহু দেশে তাদের উপনিবেশ গড়ে তুলেছিল, তাই তাদের উৎপন্ন দ্রব্য সেই দেশে বিক্রি করতে তাদের সমস্যা হয়নি। এই সমস্ত প্রধান মেন কারণগুলোর জন্য তোমার ইংল্যান্ড শিল্প বিপ্লব শুরু করতে পেরেছিল। তবে ইংল্যান্ডের শিল্প বিপ্লবে আরও কিছু কারণ ছিল, কিছু যন্ত্রের আবিষ্কার। সেই যন্ত্রগুলো আবিষ্কারের জন্য ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটেছিল। যেমন তোমরা এখানে আমি কয়েকটি জিনিসের কথা, যেমন জন কে উড়ন্ত মাকু 1733 সালে উড়ন্ত মাকুর সাহায্যে তাঁত বুনতে কাজে লাগে। তো প্রথম উড়ন্ত মাকু 1733, ছোটো ছোটো প্রশ্ন আছে, মুখস্থ রাখবে। প্রথম জনকে 1773 খ্রিস্টাব্দে কি আবিষ্কার করেছেন? উড়ন্ত মাকু। ওয়াটার ফ্রেম আবিষ্কার করেছিলেন 1769 খ্রিস্টাব্দে ওয়াটার ফ্রেম আবিষ্কার করেছিলেন আর্ক রাইট আবিষ্কার করেছিলেন ওয়াটার ফ্রেম 1769 খ্রিস্টাব্দে। হারগিভস আবিষ্কার করেছিলেন স্পিনিং জেনি হারগিভস আবিষ্কার করেছিলেন 1765 খ্রিস্টাব্দে। স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন হারগিভস 1765 খ্রিস্টাব্দে, অর্থাৎ সুতা কাটার যন্ত্র। সুতা কাটার, মাকু হচ্ছে বোনার আর সুতা কাটার যন্ত্র। তারপরে কি কার্টরাইট আবিষ্কার করেন পাওয়ার লুম, অর্থাৎ উন্নত বস্ত্র বয়ন যন্ত্র, অর্থাৎ উন্নত মানের বস্ত্র বোনার যন্ত্র। এটা আবিষ্কার করেছিলেন কার্টরাইট 1785 খ্রিস্টাব্দে। ক্রম্পটন আবিষ্কার করেছিলেন মিউল। জেমস ওয়াট তো তোমরা জানো, তিনি স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন 1769 খ্রিস্টাব্দে, অর্থাৎ বাষ্পচালিত ইঞ্জিন, জলীয় বাষ্পের দ্বারা চালিত ইঞ্জিন ইত্যাদি আবিষ্কারের ফলে এই লৌহ ইস্পাত শিল্পের
লৌহ ইস্পাত শিল্পে বিপ্লব ত্বরান্বিত করেছিল। এই লৌহ ইস্পাত এই যন্ত্রগুলো বিশেষভাবে, লৌহ ইস্পাত শিল্পগুলো বিশেষভাবে যন্ত্র আবিষ্কৃত হওয়ার ফলে শিল্প বিপ্লবে একটা ব্যাপক উন্নতি লাভ করেছিল। এছাড়াও জন স্মিটনের ব্লাস্ট ফার্নেস, অর্থাৎ ব্লাস্ট ফার্নেস হচ্ছে তোমার ওই শিল্পজাত মানে ফ্যাক্টরিতে ব্যবহার করার জন্য এক ধরনের যন্ত্র ব্লাস্ট ফার্নেস অর্থাৎ এক ধরনের লোহা গলাবার যন্ত্র আবিষ্কার করেছিলেন কে? জন স্মিটন 1760 খ্রিস্টাব্দে। এই সমস্ত যন্ত্রগুলির আবিষ্কার করার জন্য ইংল্যান্ডে শুধু কাপড় শিল্প বলেই নয়, বিভিন্ন প্রকার শিল্প, কয়লা শিল্প, লৌহ ইস্পাত শিল্প, কাপড়জাত শিল্প সব আবিষ্কৃত হয়েছিল। এছাড়া আমরা শুনেছি স্যার হামফ্রে ডেভির নিরাপত্তা বাতি, স্যার হামফ্রে ডেভির সেফটি ল্যাম্প বা নিরাপত্তা বাতি, অর্থাৎ কয়লাতে এখন তো তোমার বিভিন্ন প্রকার এমার্জেন্সি হয়ে গেছে, কিন্তু তখন খনিতে যাওয়ার জন্য, বিভিন্ন খনির ভিতরে কাজ করার জন্য যে নিরাপত্তা বাতি বা সেফটি ল্যাম্প আবিষ্কার হয়, তার ফলে অনেক বিভিন্ন প্রকার শিল্প গড়ে ওঠে। পরিবহন ক্ষেত্রে টেলফোর্ড ও ম্যাকডামের পিচের রাস্তা তৈরি করার কৌশল আবিষ্কার, 1811 খ্রিস্টাব্দে। ফুলটনের বাষ্পচালিত নৌকা, বিজ্ঞানী ফুলটনের বাষ্পচালিত নৌকা অর্থাৎ বাষ্পচালিত নৌকার আবিষ্কার, যা যানবাহনের কাজে লাগে। জর্জ স্টিভেনসনের বাষ্পচালিত রেল ইঞ্জিন, এটাও তোমরা পড়েছো। জর্জ স্টিভেনসনের বাষ্পচালিত রেল ইঞ্জিন মানে রেল আবিষ্কার হয়ে গেল 1814 খ্রিস্টাব্দে। ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লবের পথ প্রশস্ত করেছিল। এই সমস্ত আবিষ্কারগুলো ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পথ প্রশস্ত করেছিল। প্রয়োজনই আবিষ্কারের জননী, এই প্রবাদ বাক্যটি এক্ষেত্রে বিশেষ প্রযোজ্য। তো এক্ষেত্রে বলা যেতে পারে যে যখন যেটা প্রয়োজন হয়েছে তখন সেটা আবিষ্কার হয়েছে, তাই প্রয়োজনই হচ্ছে আবিষ্কারের জননী। মানুষের একটা জিনিস যতক্ষণ না প্রয়োজন হবে ততক্ষণ মানুষ সেই জিনিসটা সম্পর্কে ভাবতে পারবে না, সেই জিনিসটাকে কিভাবে তৈরি করবে সেটা সে ভাবতে পারবে না। তো মানুষের যখন যেমন প্রয়োজন বাড়বে, তুমি দেখো তোমার বাড়িতে বা তোমার কাজে তুমি একটা কাজ করছো, সেই কাজ করতে করতে তোমার একটা কোনো জিনিস দরকার হয়ে গেল, সেই জিনিসটা তোমার হাতের কাছে নেই, তখন তোমার মাথায় একটা আইডিয়া চলে এলো যে আমি এই জিনিসটা কী করে তৈরি করব। অর্থাৎ প্রয়োজনই হচ্ছে কোনো আবিষ্কারের জননী। তো এই হলো ইংল্যান্ডের শিল্প বিপ্লবের বিভিন্ন প্রকার প্রধান কারণ এবং বিভিন্ন প্রকার আবিষ্কারের কথা আমি বললাম। এবার আমি আলোচনা করব ফ্রান্স, জার্মানি ও রাশিয়ায় শিল্প বিপ্লব এত দেরিতে কেন হয়েছিল। ফ্রান্স, জার্মানি এবং রাশিয়ায় ইংল্যান্ডের পরে ইউরোপের আরও বহু দেশে শিল্প বিপ্লব ঘটেছিল, কিন্তু ইংল্যান্ডের পরে ফ্রান্স, জার্মানি ও রাশিয়া এই দেশগুলো ছিল ইংল্যান্ডের পরে আরও অন্য বৃহৎ রাষ্ট্রের মধ্যে পড়ে আর কি। তো ফ্রান্সে কেন দেরিতে? ফ্রান্সের সমস্ত প্রকার সুবিধা থাকা সত্ত্বেও ফ্রান্সের আগে ইংল্যান্ড কেন শিল্প বিপ্লব শুরু করেছিল সেটা তো আমি বললাম। তো ফ্রান্সে কেন হয়েছিল দেরিতে? ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কয়েক দশক পরে ইউরোপের দেশগুলি শিল্পের প্রয়োজন বুঝতে পারে। অর্থাৎ ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কয়েক দশক পরে ইউরোপের আরও যে অন্যান্য দেশগুলো ছিল তারা এবার বুঝতে পারে যে শিল্প গড়ে তোলা কতটা জরুরি, শিল্পজাত ফ্যাক্টরি গড়ে তোলা কতটা জরুরি, এবং তারা শিল্প গড়ে তুলতে উৎসাহী হয়ে ওঠে। তবে পশ্চিম ও মধ্য ইউরোপের দেশগুলিতে দ্বিতীয় পর্বের শিল্প বিপ্লবের প্রভাব যতটা দ্রুত ছিল, পূর্ব ইউরোপের দেশে তা ছিল না। কিন্তু পশ্চিম ও মধ্য ইউরোপের দেশগুলিতে দ্বিতীয় পর্ব বলতে যে তোমার বললাম আমরা 1840 থেকে 1895 সালের যে শিল্প বিপ্লব, সেই শিল্প বিপ্লব পশ্চিম ও মধ্য ইউরোপের দেশগুলির তুলনায় পূর্ব ইউরোপের দেশগুলিতে কম ছিল। সময় ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পরেই ফ্রান্সের শিল্প বিপ্লব ঘটে। আমেরিকান অর্থনীতিবিদ ডার্নহাম বলেন, ভিয়েনা কংগ্রেস ও ফেব্রুয়ারি বিপ্লবের মধ্যবর্তী সময় ফ্রান্সের শিল্প বিপ্লব ঘটে। এটা তো আমি আগেই বললাম তোমাদেরকে একটু আগে। তো কেন এই ফ্রান্সের শিল্প বিপ্লবটা দেরিতে হলো? তার কারণ হচ্ছে সামন্ততান্ত্রিক স্বনির্ভরশীল রক্ষণশীল অর্থনৈতিক তোমরা সামন্ততান্ত্রিক ব্যবস্থা তো পড়েছো। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় ফ্রান্সে শিল্প অপেক্ষা তারা কৃষির প্রতি
জোর দিয়েছিল তারা বেশি। তারা মনে করতো কৃষিই সব কিছু, তাদের ফ্যাক্টরি, কৃষি এবং ওই কুটির শিল্প যা ছিল তাতেই, মানে জমিতে চাষ করা এবং ছোট ছোট যন্ত্র দিয়ে হাত দিয়ে শিল্প তৈরি করা, এটার উপরে তারা ডিপেন্ড বেশি ছিল। বড় শিল্পের প্রতি তারা উৎসাহ ছিল না। ফ্রান্সের সরকার শিল্প বিকাশে বিশেষ উৎসাহ দেখায়নি। ইংল্যান্ডের সরকার যেমন শিল্পপতিদেরকে বলেছিল যে তোমরা শিল্প তৈরি করো, আমরা তোমাদের পাশে আছি, ফ্রান্সের ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার ছিল না, সাপোর্ট করেনি। শিল্প গঠনের মূল কারিগর যারা, সেই ধনী বণিক কুল ও বুর্জোয়া শ্রেণী সামাজিক মর্যাদা লাভে বঞ্চিত হয়েছিল। সমাজে যারা ফ্যাক্টরি তৈরি করবে, অর্থাৎ যারা শিল্প তৈরি করবে, অর্থাৎ যারা বড়লোক শ্রেণী, তারা সমাজের বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত ছিল। অর্থাৎ সামন্ততান্ত্রিক ব্যবস্থার জন্য তারা সমাজের বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। অন্যদিকে পরের পয়েন্ট হচ্ছে নেপোলিয়ান বোনাপার্টের সময়, আমরা নেপোলিয়ান বোনাপার্টের নাম শুনেছি। নেপোলিয়ান বোনাপার্টের সময় নেপোলিয়ান বোনাপার্ট প্রচুর যুদ্ধ করেছিল। তাই প্রচুর যুদ্ধ করার ফলে এক দেশের অর্থনৈতিক কাঠামো, অর্থাৎ দেশের অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনীতি অনেকটা ভেঙে পড়েছিল এবং মানুষ খুব টেনশনের মধ্যে ছিল যে আগাম ভবিষ্যৎ কী হবে। নেপোলিয়ানের মহাদেশীয় অবরোধ, নেপোলিয়ান যুদ্ধ করতে করতে একসময় গোটা ইউরোপ মহাদেশে ঘোষণা করেছিল যে ফ্রান্সে কেউ ব্যবসা বাণিজ্য করতে আসবে না এবং ফ্রান্সও কোথাও ব্যবসা বাণিজ্য করতে, অর্থাৎ ইউরোপ মহাদেশের বহু জায়গায় যেগুলো তার দখলে ছিল সে সমস্ত জায়গাগুলোতে বহু দেশ ইংল্যান্ডের সঙ্গে জড়িত বহু দেশের আসা যাওয়া বন্ধ করে দিয়েছিল। ফলে তার ব্যবসা বাণিজ্য করার একটা যে বাজার, সেটা নষ্ট হয়ে পড়েছিল। ফ্রান্সের শিল্পগুলি বেশিরভাগই ছোট ও পরিবার ভিত্তিক ছিল। তারা যে শিল্পগুলো গড়ে তুলেছিল সেগুলো ছিল বেশি ছোট ছোট আর পরিবার ভিত্তিক। বৃহদায়তন শিল্প গঠনের প্রয়োজনীয় মূলধন, সুলভ শ্রমিক ও কাঁচামালের অভাব ফ্রান্সে দেখা দিয়েছিল। অর্থাৎ যুদ্ধের জন্য শিল্পে প্রচুর পয়সা ক্ষয়ক্ষতি হয়ে গেছিল, তার জন্য তাদের মূলধন, সুলভ শ্রমিক, কাঁচামালের অভাব অনেকটা ছিল। ফ্রান্সে শিল্প বিপ্লব শুরু হয়েছিল, আমরা বললাম তৃতীয় নেপোলিয়ানের শাসনকালে। ফ্রান্সে যখন রেলপথ শুরু হলো, তো আমরা তো এটা আগেই জানলাম যে ফ্রান্সে তৃতীয় নেপোলিয়নের সময় প্রথম রেলপথ দাঁড়িয়েছিল। তো রেলপথ দাঁড়িয়েছিল প্রায় 10,000, অর্থাৎ 10,000 রেলপথ, 10,000 কিলোমিটার রেলপথ ফ্রান্সের তৃতীয় নেপোলিয়নের সময় তৈরি হয়েছিল। 10,000 কিলোমিটার, অর্থাৎ 10,000 কিলোমিটার রাস্তা পর্যন্ত। তার প্রচেষ্টায় পেরেইরেস ও ফ্লাইউডস, অর্থাৎ তার চেষ্টায় প্রথম পেরেইরেস এবং ফ্লাইউডস পরিবার শিল্প এবং বাণিজ্য ক্ষেত্রে প্রথম উৎসাহ দেখিয়েছিল তৃতীয় নেপোলিয়নের সময়। আর সালটা ছিল তখন 1850 থেকে 1870। পরবর্তীকালে তোমার সবথেকে বেশি ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের শিল্প বিপ্লব উন্নতি লাভ করে। তাহলে এই হলো ফ্রান্সের বিপ্লবের শিল্পের অউন্নতির কারণ, অর্থাৎ দেরিতে কেন হয়েছিল। এবার আমরা আসবো জার্মানিতে কি কি বাধা ছিল। নেপোলিয়নের আগে জার্মানি 300টি রাজ্যে বিভক্ত ছিল। নেপোলিয়নের আগে 300টি রাজ্যে বিভক্ত ছিল। এটি শিল্প গঠনের অন্তরায় হয়েছিল, অর্থাৎ এতগুলো রাজ্যে বিভক্ত হওয়া শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে অনেকটাই কঠিন ব্যাপার ছিল। কৃষি প্রধান জার্মানির মানুষ শিল্প বাণিজ্যে বিশেষ আগ্রহী ছিল না। ফ্রান্সের মতো জার্মানির মানুষও ছিল কৃষির উপরে বেশি ডিপেন্ডেবল, ফলে তারা শিল্পের দিকে অতটা ধ্যান তাদের ছিল না। এখানকার উন্নত পরিবহন ব্যবস্থা তথা রেলপথ ও জলপথের প্রসার ততটা ছিল না। প্রয়োজনীয় মূলধন, কাঁচামাল, উন্নত ব্যাংকিং ব্যবস্থা অর্থাৎ ব্যাংক ব্যবস্থা, এইসব সিস্টেম তাদের ছিল না। জনসংখ্যার বৃদ্ধি ঘটেনি, ফলে সুলভ শ্রমিক পাওয়া যেত না। জনসংখ্যা অতটা ছিল না, ফলে সুলভ শ্রমিক পাওয়া যেত না। পরবর্তীকালে বিসমার্কের নেতৃত্বে 1870 সালে এখানে শিল্প বিপ্লবের অনেকটাই উন্নতি আসে। বিসমার্ক কি করেছিলেন? শিল্প সংরক্ষণ নীতি গ্রহণ করে জার্মান শিল্পের উন্নতির জন্য তিনি বাণিজ্য পণ্যের উপর চড়া শুল্ক আরোপ করেন। তিনি কি করেছিলেন? বিসমার্ক জার্মান শিল্পের শ্রীবৃদ্ধির জন্য, অর্থাৎ জার্মানি শিল্পের উন্নতির জন্য, জার্মান শিল্পকে বৃদ্ধি করার জন্য বিদেশ থেকে যে পণ্যগুলো আসে, বিদেশি জিনিসগুলো, তিনি সেগুলোর উপরে বলে দেন, ঘোষণা করে দেন যে বিদেশি জিনিস কিনলে এত টাকা বেশি ট্যাক্স লাগবে। অর্থাৎ বিদেশি পণ্য, যেটা একটা হয়তো পেনটা বিদেশি পেন কিনতে গেলে হয়তো দেখা গেল 100 টাকা দাম, অর্থাৎ দেশীয় পণ্য কিনতে গেলে সেই পেনটা হয়তো 10 টাকা দাম। তখন মানুষ জার্মানির জিনিসগুলোকে কিনতে লাগলো, তাহলে বিদেশি পণ্যের উপরে ট্যাক্স চাপিয়ে দিলেন বেশি।
আমেরিকা, ইংল্যান্ড ও ফ্রান্স থেকে নতুন প্রযুক্তি আমদানি করে জার্মান কারিগররা তাকে নতুনভাবে আবিষ্কার করে কারিগরি বিদ্যায় শ্রেষ্ঠত্ব অর্জন করে। আমেরিকা, ইংল্যান্ড ও ফ্রান্স থেকে তিনি প্রচুর উন্নত ধরনের যন্ত্রপাতি আমদানি করতে লাগলেন তার দেশের শিল্পের উন্নতি ঘটানোর জন্য। তিনি শিল্প কেন্দ্রীকরণ নীতি গ্রহণ করলেন, অর্থাৎ শিল্পের প্রতি জোর দিতে লাগলেন। শিল্পের উন্নতির জন্য প্রচুর ব্যাংক ব্যবস্থা তিনি চালু করলেন। তিনি রক্ত ও লোহনীতি বাদ দিয়ে, প্রথম দিকে তার নীতি ছিল রক্ত ও লোহনীতি, অর্থাৎ তরবারি দ্বারা মানুষ হত্যা করো এবং ক্ষমতা দখল করো, এই নীতি বাদ দিয়ে তিনি কোথায় কয়লা পাওয়া যাবে, কোথায় লোহা পাওয়া যাবে, এই নীতি তিনি গ্রহণ করলেন। এইভাবে জার্মানিতে শিল্পের উন্নতি ঘটল। এবার আমরা আসব রাশিয়ার কথা। রাশিয়াতে দেরিতে কেন হলো? রাশিয়ার মানুষ ওই একই পয়েন্ট, শিল্পের তুলনায় কৃষির প্রতি বেশি ডিপেন্ডেবল ছিল। রাশিয়াতে তখনও পর্যন্ত সামন্ততান্ত্রিক ব্যবস্থা তো তোমরা জানোই, সামন্ততান্ত্রিক ব্যবস্থা তখনও পর্যন্ত সামন্ত প্রভু এবং ভূমিদাস অর্থাৎ মালিকের আন্ডারে জমি চাষ করা, এই যে প্রথা তখনও পর্যন্ত চালু ছিল। ইংল্যান্ডের মতো রাশিয়াতে অত টাকা পয়সাওয়ালা লোক ছিল না, সেখানে ব্যাংকিং সিস্টেম অতটা ভালো ছিল না। রাশিয়াতে পরিবহন ব্যবস্থা খুব ভালো ছিল না। আন্তর্বাণিজ্য শুল্ক শিল্পায়নের বাধার একটা অন্যতম কারণ ছিল আন্তর্বাণিজ্য শুল্ক শিল্পোন্নয়ন, অর্থাৎ বিদেশি জায়গায় তাদের উৎপন্ন দ্রব্য মানে প্রচুর ট্যাক্স দিয়ে বিক্রি করা তাদের পক্ষে সম্ভব ছিল না। যার প্রথম আলেকজান্ডার ছিলেন শিল্প বিমুখ। রাশিয়ার যে প্রথম আলেকজান্ডার ছিলেন তিনি শিল্প অতটা পছন্দ করতেন না। দ্বিতীয় আলেকজান্ডার কিছুটা শিল্প বিপ্লবের প্রতি মানে শিল্পের প্রতি কিছুটা মনোযোগী ছিলেন। তিনি মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ, মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত প্রথম রেলপথ চালু করেন। 1861 খ্রিস্টাব্দে দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা উচ্ছেদ করেন। ভূমিদাস অর্থাৎ জমিতে, মালিকের জমিতে দাস হয়ে কাজ করা, এই প্রথাটাকে তিনি উচ্ছেদ করেন। শিল্প উন্নয়নের জন্য তিনি বাজেট পেশ করেন। তিনি আমদানি কমিয়ে রপ্তানি বৃদ্ধি করেন, অর্থাৎ বিদেশ থেকে আমদানি, নিজের জিনিস কেনা মানে বিদেশি জিনিস কেনা বাদ দিয়ে দেশীয় জিনিস বিক্রি করার প্রতি তিনি জোর দেন। 1897 খ্রিস্টাব্দে স্বর্ণমান চালু করতে একটা বড় স্বর্ণ ভাণ্ডার তৈরি করেন। স্বর্ণমান অর্থাৎ সোনার দাম বাড়ানোর জন্য তিনি একটা স্বর্ণ ভাণ্ডার চালু করেন, ফলে রুশ অর্থনীতি আন্তর্জাতিক আস্থা লাভ করে। তিনি একটা স্বর্ণ ভাণ্ডার অর্থাৎ স্বর্ণ ব্যাংকিং, সোনার ব্যাংকিং একটা ব্যবস্থা চালু করেন, ফলে রুশ অর্থনীতিতে আন্তর্জাতিক আস্থা লাভ করে, ফলে রুশ অর্থনৈতিক ব্যবস্থা অনেকটা বেড়ে ওঠে। তাহলে এই সমস্ত কারণের জন্য রাশিয়া অনেক শিল্প দেরিতে করেছিল, আর দ্বিতীয় আলেকজান্ডারের সময় শিল্প ধীরে ধীরে উন্নতি লাভ করে। ইউরোপের অন্যান্য যে দেশগুলো ছিল, যেমন হল্যান্ডে প্রথম আর্করাইটের ওয়াটার ফ্রেম প্রবর্তিত হয়। 1719 খ্রিস্টাব্দে উইলিয়াম ককরিল নামে এক ইংরেজ বেলজিয়াম পশম বোনার একটি কারখানা তৈরি করেন। এছাড়া ইউরোপের অন্যান্য যে দেশগুলো, সেই দেশগুলোতে আস্তে আস্তে যন্ত্র আবিষ্কার হতে লাগলো, যেমন হল্যান্ডে ওয়াটার ফ্রেম, উইলিয়াম ককরিল বেলজিয়ামে পশম বোনার একটা কারখানা তৈরি করেন। 1835 খ্রিস্টাব্দে বেলজিয়ামে ব্রিটিশ শিল্পপতিদের সহযোগিতায় রেলপথ নির্মাণ এবং লৌহ ও কয়লা শিল্পের উত্থান ঘটে। উত্তর ইটালিতে পিয়েডমেন্ট 1850 খ্রিস্টাব্দে উত্তর ইটালিতে অর্থাৎ পিয়েডমেন্ট শহরে 1850 খ্রিস্টাব্দে বাষ্পচালিত রেল ইঞ্জিন চালু হয়। জেনোয়া ও মিলানে শিল্পনগরী তৈরি হয়। এছাড়া সুইডেন, স্পেন, হল্যান্ড, রুশ অর্থাৎ রাশিয়া অধিকৃত পোল্যান্ড, অস্ট্রিয়া, ভিয়েনা, ম্যাক্সনি, প্রাগ, বোহেমিয়া প্রভৃতি স্থানে শিল্পের উন্নতি ধীরে ধীরে ঘটে। এই সমস্ত দেশগুলোতেও দেরিতে শিল্প উন্নতির কারণগুলি ছিল ওইগুলো কৃষির দিকে জোর বেশি, শিল্পের দিকে অনীহা। অন্যান্য এই যে বৃহত্তর দেশ অর্থাৎ ফ্রান্স, রাশিয়া, জার্মানির যে কথাগুলো তোমরা পড়লে, তাদের মতো এই দেশগুলোরও অনেকটা প্রবলেম ছিল। সেই সমস্ত প্রবলেমের জন্য এই সমস্ত দেশগুলোতে তাদের অনেকটা শিল্প দেরিতে ঘটে। এরপরে আমরা আলোচনা করব সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব কতটা ছিল। সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব কী ছিল? সমাজ, রাজনীতি, অর্থনীতিতে প্রভাব কী ছিল? তোমাদের যে আলোচনা করলাম শিল্প বিপ্লব কি, কোথায় শিল্প বিপ্লব কবে ঘটেছিল, শিল্প বিপ্লব ইংল্যান্ডে কেন আগে ঘটেছিল, অন্যান্য দেশে কেন দেরিতে হয়েছিল, অর্থাৎ ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার শিল্প বিপ্লবের তুলনা। এবার আমরা আলোচনা করব
সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব কতটা ছিল। তোমরা টেক্সটটাকে ভালো করে পড়ো।